অভদ্রের মতো উকি না মেরে ভিতরে ঢোক। পিউ চমকে ওঠে, গোল চোখে চায়, পরপর বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস টানল দুবার। নিজেকে তৈরি করল প্রিয় ধূসরের ভাইয়ের মুখোমুখি হতে। ছাদের দিক চেয়ে বিড়বিড় করে বলো, হে আল্লাহ, দেখো ওনাকে যেন ঠিক ঠিক প্রশ্ন করতে পারি। তারপর গুটি গুটি পায়ে ঢুকলো ভিতরে। ধূসর ফ্রেশ হয়েছে, পরনে শার্ট পাল্টে টি শার্ট পরেছে এখন, পিঠ ফোরানো এদিকে। পিউ ঘন কালো পল্লব ঝাপটালো। উনি অন্যদিকে ফিরে আমাকে কি করে দেখলেন? ধূসর ঘুরে চাইল, ছোট করে শুধালো, কিছু বলবি? তার ব্যস্ত প্রশ্ন। সাথে গায়ে পেস্ট রঙের টি শার্ট, শক্তপোক্ত দারুণ চেহারাখানা। মাথা গুলিয়ে দিল পিউর। এক লহমায়া ভুলে বসল সব, মাথা নাড়ল দুদিকে। পরক্ষণে সজাগ হয়ে দাঁড়ালো। মনে পড়ল, না সে তো বলতেই এসেছে। রা করা আগেই ধূসর বলল, তাহলে কি আমার চেহারা দেখতে এসেছিস? পিউ হাঁ করতে গিয়েই এত্র মুখটা বন্ধ করে ফেলল। ভাবল কথাটা যে একেবারে ভুল তা কিন্তু নয়। আপনার চেহারা দেখা সত্ত্বে যদি ভাত না খেতে দেয় আমি তাতেও রাজি। আপনার এই রূপের আগুন কবেই তো ঝলসে গেছি ধূসর ভাই। তার ভিতরে মুগ্ধতা ভেসে উঠল ঠোঁটে। ধূসর চোখ ছোট করে বলল, বোকার মতো হাসছিস কেন? পিউরের সদ্যফোটা রঙিন হাসি এন্টারের ন্যায় ঝিরঝির হয়ে এলো সহসা। ঘন ঘন মাথা নাড়ল ফের। অধৈর্য ধূসর চটে গেল এতে। কটমটো করে বলল, তোর মুখ নেই, কথা বলতে পারিস না? তার নিরেট চোয়াল দেখেই পিউ তটস্থ হয়ে দাঁড়ালো। মিনমিন করে ব্যস্তভাবে বলল, কিছু না কিছু না। কিছু না হলেই যা এখন। তোকে না বলেছিলাম আমার রুমে ধারে কাছে না আসতে? তুই অবাধ্য হচ্ছিস। পিউ, কি ভাবছিস চাচু ফিরেছেন বলে কিছু বলবো না? ভয় পাস ওনাকে? ধূসরের আকস্মিক এই খ্যাপাটাতে রুমটা পিউর আদলে আমাবস্যা নামে। আস্তে করে বলল, কখন বলছি এ কথা? ধূসর চোখ পাকালো। তুই বের হবি? পিউ নড়ে বড়ে সম্মানে আঘাত হানল এইবার। এরপর আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকার মানে হয় না এখানে। সে কি এতই ক্যাবলা, মান হীন নাই কি? এমন ভাব করছে যেন রুম নয়, রাজার সভা। সেই অদৃশ্য চোটপাট দেখিয়ে সত্যি সত্যি ঘুরে হাঁটা ধরল। ভাবখানা এমন যে ওনার ছায়াও পাড়াবার নাড়। অথচ দরজা অবধি গিয়ে পা জোড়া থমকে গেল কেমন। পুরনো অনুভূতি গর্জে উঠল সজোরে, জোরদার দাবি জানালো, একবার জিজ্ঞেস কর পিউ, একবার জেনে নে না তোর ধারণা ঠিক কিনা। সেইক্ষণে ঘুরে দাঁড়ায় সে। সেকেন্ডে ধূসর মুখ ঘোরালো আরেক দিক। পিউ ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি কি গাড়িটা আমার জন্য বেচেছেন ধূসর ভাই? ও তাকালো, খুব অবাক হয়ে বলল, তোর জন্য বলতে? পিউ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মনে প্রশ্নটা সাজিয়ে গুছিয়ে মুখ ফুটে বলতে পারলেই হয়। আমতা আমতা করে বলো, না মানে সাদিপ ভাইয়ের বাইকে ওই দিন তুই আজ কলেজে যাসনি শুনলাম। তার প্রশ্নটুকু পূর্ণতা পেল না। পাল্টা প্রশ্ন ছুড়ে আটকে দিল ধূসর। পিউ তার ক্ষুদ্রাকার চোখে দিক সরু দৃষ্টিতে চেয়ে বলল, কার কাছে শুনেছেন? ধূসর গুটিয়ে রাখা ডান পুরোটা নাচিয়ে বলল, জবাবদিহ চাচ্ছিস আজকাল? ইম্পসিবল। পিউ উদ্বিগ্ন নিয়ে বলল, না না তা বলিনি, আমি আসলেই জানতে এসেছিলাম যে। ধূসর এবারও থামিয়ে দিল। পথমধ্যে বলো, বাড়িতে বলবো ইদানিং কান ধরে কলেজে বারান্দায় দাঁড়িয়ে থাকিস? শীতল হুমকিতে ভুরু কপালে তুলল পিউ। এ কথা পরিবারের কেউ জানলে সর্বনাশ। ঘটনা একদিনে, অথচ ওকে খেপিয়ে মারবে সারা জীবন। আর বাবা, উনি জানলে সঙ্গে সঙ্গে কলেজে যাবেন, খোঁজ নেবেন কেন ওনার মেয়ে কান ধরল, তার তদন্ত করবেন। তারপর কোনোভাবেই ম্যাম যদি বলে দেন খাতা ভরে ধূসর ভাইয়ের নাম লিখা ধরা খেয়েছিল বলে, ইয়া মাবুদ,
সে থাকলেও তার মাথাটা থাকবে না। পিউ বিমূর্তি লোচনে চেয়ে রইল ধূসরের দিকে। কি সাংঘাতিক লোক, কি ধুরন্তর। ধূসর ফের ভুরু উঁচায় বলল, পিউ। শুকনো ঢোক গিলে দুদিকে মাথা নাড়ালো। কাচুমাচু চেহারা অনুরোধ জানালো, না প্লিজ। ধূসর বুকের সঙ্গে হাত বেঁধে দাঁড়ালো। বলো, বেশ, তাহলে ঠিক 5 গোনার মধ্যে রুম ছাড়বি। আর এই গাড়ি কেনাবেচা ব্যাপার নিয়ে ভবিষ্যতে কোনো দিন তোকে যেন মাথা ঘামাতে না দেখি, মনে থাকবে? পিউরের বিগত কয়েক মিনিটের স্ফুটু মনটা ঝুপ করে খারাপ হলো। এবার আহত হয়ে ভাবল, আপনি মানুষটা এমন অনুভূতিহীন উদাসীন কেন ধূসর ভাই? আমি যে কি বলে কি বোঝাতে চেয়ে এসেছি তা কি কোনো দিনও বুঝবেন না? নাকি বুঝেও ভান করেন না বোঝার? তার চিন্তা ভাবনার মধ্যে ধূসর গুনে উঠল 1 2। পিউ ভিতর ক্ষিপ্ত হয়। ধূসরের পাতলা উষ্টে একটা স্কপটে পেঁচিয়ে দেওয়ার ইচ্ছে জাগে, কিন্তু ফেলে আসা তর্জন ভেবেই তার 5 গোনার পূর্বে ভীষণ জোরে দৌড়ে বেরিয়ে গেল বাইরে। সব চেতন দূরত্বই এসে দেয়াল ধরে দাঁড়ালো পিউ। ধূসরের প্রতি রাগে টকবক করছে শরীর। এত ভাব কিসের? ভালোবাসে বলে মাথা কিনে নিয়েছে নাকি? মাঝে মাঝে খুব ইচ্ছে করে ধূসরের 14 গোষ্ঠী গালি দিয়ে উড়িয়ে দিতে, শুধু সেটা নিজের গোষ্ঠী বলে পারে না, ব্যর্থ হয়। সেই রাত কাটল। ধূসরের গাড়ির ব্যাপারটা ধামাচাপা পড়ল তার ঠান্ডা আচরণের তলায়, কিন্তু পিউরের মন খারাপ গেল না। মাঝে মধ্যে মনে হয় সে হয়তো একটু বেশি ছ্যাঁচড়ামো করে ফেলছে। একটা ছেলের প্রেমে এত পাগল হওয়ার কিছু নেই। তারপরও সুদূর মনে প্রতিজ্ঞা করল, কাল থেকে আর ধূসর ভাইয়ের জন্য এমন করবে না। ওনাকে দেখলে ফিরে তাকাবে না। আফসোস, সে কাল আর ও আসে না। মেয়েটা আজেতে ডুবেছে, আর সেই আজকেই পুরো ঘিরেই ধূসর ভাই। তার আদ্যপানে জুড়ে ধূসর ভাই। কিশোরী মনে বিরাট তটিনীরে কানায় কানায় স্রোতে আসে ধূসর ভাইয়ের নাম। এক মুঠো রঙিন পৃথিবী, সবটাই যেন ধূসরময়। আচ্ছা, সে কি সময় কাটানোর জন্য প্রেমে পড়েছে? না, একদমই না। পড়েছে অনুভূতি কবলে পড়ে। তাহলে সে প্রেমের পাগলামো থাকবে না তো কি থাকবে? এই একটা চিন্তা পিউর সকল দূর শপথের দেওয়াল খান খান করে ভেঙে দেয় প্রতিবার। পারে না, কোনো ক্রমেই পারে না নিজেকে সামলাতে। এই দোষ কি ওর? না, এই অপরাধ সম্পূর্ণ সেই মানুষটার, যে এত বিশ্রীভাবে ওকে আসক্ত করেছে তার প্রতি। পিউ ফুটপাথ ধরে হাঁটছিল। শীতের সময় হলে দুপুরবেলায় বেশ কড়া রোদ, তারপর কলেজে ইউনিফর্ম, গরম লাগতেই যথেষ্ট। ছুটি প্রায় 8 ঘন্টা, কিন্তু এখনও বাড়িতে পৌঁছেনি। গাড়ির তেল শেষ। ড্রাইভার গিয়েছে তেল ভরতে। সে অধৈর্য মানুষটা কিভাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে? গাড়ি এলো এই রাস্তা দিয়ে আসবে। পিউর মন মস্তিষ্ক হাঁটতে হাঁটতেই যখন পিউকে নিয়ে ব্যস্ত, পিছু হতে কেউ ডাক ছুড়ল, এই যে মিস পিউ। পিউ চেনা পুরুষালিত স্বরে। পিউ ঝটপট ঘুরে চাইল। গাড়ির জানালা থেকে মাথা বের করল অগাধগুন্দু পরিচিত সুতনু চেহারাটা দেখেই ঠোঁটে হাসি ফুটল ওর। ওপাশের মানুষটা হৈ হৈ গলায় বলল, কী খবর আপনার? একা একা হেঁটে যাচ্ছেন কে? সঙ্গী দরকার? পিউ হৃষ্টচিত্তে শুধালো, কেমন আছেন ভাইয়া? ইকবাল মাথা দোলালো, মারাত্মক ভালো আছি। তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। আজকাল বাসায় কেন যাচ্ছ না? সে বলছিল তার আগে বলা। তুমি হাঁটছো কেন? গাড়ি কই? পিউ কাঁধ উঁচু করে জানালো, তেল শেষ। ইকবাল বলল, ও তাহলে আর হেঁটে লাভ নেই, এসো আমি পৌঁছে দিচ্ছি। সঙ্গে গাড়ির দরজা খুলে দিল সে। পিউ বিনা দ্বিধায় উঠে বসল সেখানে। ইকবাল আর ধূসর ভাইয়ের ছোটবেলার বন্ধু, একেবারে গলায় গলায় দোস্ত। সেই নার্সারি থেকে একসঙ্গে পড়াশোনা করছে দুজন। মাঝে মাঝে তো এই ইকবালটাকেই হিংসে হয় পিউরের। ধূসরের কলিজার টুকরো হচ্ছেন
ভদ্রলোক, এত মাখো মাখো প্রেম ওদের। এর এক ফোঁটাও যদি ওর প্রতি থাকতো, যা করবে একসাথে, ঈদের পাঞ্জাবি কিনলো একই রকম। সে অনেক আগের কথা, একবার মিছিলে গিয়েছিল দুজন, তাও স্কুল জীবনের প্রথমবার। আর সেই খবর পৌঁছে গেছে শিকদার বাড়িতে। তারপর ধূসরকে মেরে তক্তা বানিয়েছিলেন আমজাদ। বন্ধুদের ওইভাবে মার খেতে দেখে কেঁদে কেটে বুক ভাসিয়েছিলেন ইকবাল। আমজাদের পা অবধি ধরেছিল প্রহার ঠেকাতে। ওসব এখন অতীত। এখন সে আমজাদকে ধূসর পাত্তা দিচ্ছে না, তার একটা কথাই কানে তোলে না। পিউ মনে মনে ভাবল, আচ্ছা, বিদেশ থেকে ফিরলে মানুষ বুঝি ভয় ডর ফেলে আসে, তাহলে আমারও কি একবার বিদেশে যাওয়া উচিত? আমিও না হয় সব আতঙ্ক রেখে এসে একদম ধূসর ভাইয়ের চোখের দিকে চেয়ে বলে দেব, আমি আপনাকে ভালোবাসি। কি ভাবছ? এই পিউ পিউ। পিউ নড়ে উঠল, গহীন ধ্যানে ছুটে গেল ইকবালের ডাকে। অপ্রস্তুত হয়ে চাইলে ওর দিকে। গাড়ির ভিতরে এসি, ঠান্ডা বাতাস বইছে। ইকবাল ভুরু গুটিয়ে জিজ্ঞেস করলো, এত কি নিয়ে চিন্তা করছিলে শুনি? না, তেমন কিছু না। আচ্ছা, আপনি বাড়ি আসবেন না কেন বললেন না তো? সে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, দুটো কারণে যাই না। এক, সামনে মেয়র নির্বাচন, অনেক ঝামেলা। আর দুই, তোমার বাবা। পিউ চোখ সরু করতে বলল, সে তো রাজনীতির নাম শুনলে চেতে যায়। আমাকে দেখলে বিরাট কপাল চলে আসে এক জায়গায়। তাই ভাবি ওনাকে একটু শান্তি দেই, আপাতত চোখের সামনে না যাই। আমি ভাই এখন মনে প্রাণে একজন রাজনৈতিক নেতা, একটা গোটা জেলা সভাপতি হয়েছি। যেখানে সেখানে ভাবতে পারছো আঙ্কেলের মুখের অবস্থা কী হবে? আমায় দেখলে চেয়ার টেয়ার ছুঁড়ে না মারলে হয়। পিউ হেসে ফেলল, এটা কিন্তু অজুহাত হয়ে গেল ভাইয়া। বাবা মোটেও এরকম নয়। উনি তো ধূসর ভাইকে দেখতে পার না, দিনরাত ওনার কানের কাছে ঘ্যান ঘ্যান করে, রাজনীতি ছাড়ো, ব্যবসায় আসো। কই, উনি তো এক কান দিয়ে ঢুকাচ্ছে, অন্য কান দিয়ে বের করছেন। তাহলে? ইকবাল চক্ষু কপালে তুলে বলল, কে ধূসর? ও তো ওর নামের মতোই। ও খারাপ লাগে, ভালো লাগা কিচ্ছু বোঝা যায় না। মাঝে মাঝে আমিও দ্বিধায় ভুগি, ও রাগ করে নাকি খুশি হয়। মানুষ এতটা নিরুদ্বেগ কী করে হয়? আমি ওর মতো নই বাবা, যে দেখে না দেখার ভান করব, আবার কিছু জিনিস বুঝিয়ে না বোঝার নাটক করব। পিউ আগামাথা বুঝল না। তার জিজ্ঞাসু চেহারা দেখে ইকবাল হাসল, বিজ্ঞর মতো মাথা দুলিয়ে বলল, বড় হও পিউ, সব বুঝবে। পিউর মেজাজ সাংঘাতিক বিগড়াল এবার। সবাই কেন কানের কাছে এই একটা কথাই বলছে? সে কি ছোট? ফিটার তো খায় না, ভালোবাসার মতো কঠিন বিষয়বস্তু বোঝে। তাহলে? ইকবালের ফোন বাজলো তখন। কথা বলার ব্যস্ত হলো সে। পিউ রাস্তার দিকে ফিরল। ইকবালকে ওদের পরিবারের সবাই চেনে, ওকে আদর করে ভীষণ। ইকবাল সাথে যতটা জড়তাহীন সে মিশতে পারে, এমন নিজের ভাই ছাড়া হয় না। ইকবাল লাইন কাটল কথা শেষে। জিজ্ঞেস করল, ধূসর কি বেরিয়েছে বাড়ি থেকে জানো? পিউ ক্ষণস্বর ভেবে বলল, আমি তো দেখিনি আজ। হতে পারে। ইকবাল মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বলল, বড় ঝামেলায় আছি বুঝলে, রাজনীতি জঞ্জাট এমন আগাছার মতো জড়িয়ে পড়ো, ছাঁটাই করতে যান বেরিয়ে যায়। ধূসরটা সাথে আছে বলে একটু ভরসা পাচ্ছি, না হলে কিভাবে যে ম্যানেজ দিতাম গড নোস। কী ঝামেলা ভাইয়া, বলে শেষ করা যাবে না রে পিউ পিউ। সামনে মেয়র নির্বাচন না, বিপক্ষের দলের সাথে বড়সড় ঠান্ডা যুদ্ধ চলছে, যে কোনো সময় ভয়ঙ্কর রূপে না মিললে হয়। এত ঝুঁকিতে কাজ কেন করেন আপনারা? ছেড়ে দিলেই তো হয়। ইকবাল হাসল, যেন মজা কিছু শুনছে। বলো বোকা মেয়ে, বিপদ তো সব জায়গায় থাকে, তাই বলে নিজেদের প্যাশন ছেড়ে দিব? শোনো, রাজনীতি হচ্ছে আমার আর তোমার ধূসর ভাইয়ের প্যাশন। আমরা তো মনে হয় রাজনীতি আমাদের রক্তে মিশে। আমি আর ধূসর বরাবর অন্য কারো অধূত্ব সহ্য করতে পারি না। না পারি
অনুপযুক্ত অযোগ্য লোকের নেতৃত্ব মেনে নিতে? তোর মনে আছে কি না জানি না, কারণ তুমি তখন ছোট খুব। সেই ক্লাস 10 থেকে আমরা নেমেছিলাম এ পথে। তারপর প্রথম যখন মিছিলে নেমে ধূসর ধরা পড়ল বাড়িতে, সে বাড়িতে তোমার বাপ মশাই বেধড় মেরেছিল ওকে। তারপরে যখন ফিরল না, ধূসর বিদেশে পাঠালো ওকে। কিন্তু কি হলো? রাজনীতি কি পারল ছাড়াতে? হা হা। ইকবাল সশব্দে হাসল, কাঠম দেহ হেলে দুলে উঠে। কিন্তু পিউরের হাসি পেল না। এটা কি হাসির ব্যাপার? মোটেও না। ইকবাল হেসে টেসে চুপ করলো। হঠাৎই প্রশ্ন ছুড়ল, তুমি ধূসরকে পছন্দ করো পিউ? পিউ আশ্চর্য বনে যাচ্ছিল। বৃহৎ চোখে বিস্ময় নিক্ষেপ হলো ওর পানে। ইকবাল মিটিমিটি হেসে ভুরু নাচালো। কি করো? ভালো ঠালো বাসো? পিউ হাঁটুকো বুঝে নেয়, ধাতস্থভাবে দুপাশে মাথা নেড়ে বোঝায় না। হাস্যরসিক ইকবাল এ তো হাসল, শব্দে পেল না, চেয়ে শক্ত বসে রইল পিউ। মিথ্যে বলো না মেয়ে, তোমার চোখে দেখলে বোঝা যায় তুমি ধূসরকে ভালোবাসো। পিউ দ্বিতীয় দফা অবাক হয়। ইকবাল দূরতা দেখে খুব আগ্রহ নিয়ে শোধালো, আসলে তাই? অবশ্যই। পিউ চিন্তায় পড়ে গেল। সত্যি কি হয় এরকম? তার চোখে দেখে বোঝা যায় সে ধূসর ভাইকে ভালোবাসে। তাহলে উনি কেন এতদিনেও বুঝলেন না? পিউর চোখে মুখ দেখে মজা পেল ইকবাল। হুহা করে হেসে উঠল সহসা। নীরব গাড়িটা হাসিটা এদিক সেদিক ছুটে বেড়ালো। পিউ লজ্জায় পান নির্মষ্ট চেপে মিহিস্বরে শুধালো, তবে উনি কেন বুঝতে পারেন না ভাই? ইকবালের হাসিটা চলে গেছে হঠাৎ। গুরুভাব কণ্ঠে জবাব দিল, কি জানি, সে তো ধূসর জানবে ওর মনে কি আছে বা কে আছে। দীর্ঘশ্বাস ফেলল পিউ। ধূসর ভাইয়ের মনটা যদি একটু চিরে দেখা যেত, এতটা বিভ্রান্তে তার দিন দুনিয়া খোয়াতো না। গাড়ি এসে থামল শিকদার বাড়ির সামনে। ইকবাল বেরিয়ে এসে দরজা খুলে দিল। আতফুল্ল হাসল পিউ। কত বড় মাপের মানুষটা, কতটা গুরুত্ব দিল ওকে। সাথে আফসোস হলো খুব, ইকবাল কেন ওর নিজের ভাই হলো না। বড় বলতে আছে একমাত্র সাইফ, সেই লোক এমন যত্ন তো দূর, তাকে নিয়ে ভাবে কি না সন্দেহ। মাথা ঘুরপাক খায় ওকে খাটিয়ে মারার কথা। পিউ পানি দে, পিউ তোয়ালা এনে দে, চা নিয়ে আয়, শার্ট ধুতে দিয়ে আয়। উফ। ইকবাল মিষ্টি হেসে বলল, যাও, পড়াশোনা ভালো করে করবে, সামনে পরীক্ষা না? A+ চাই কিন্তু। ঠিক আছে, কিন্তু আপনি কি আজও বাড়িতে ঢুকবেন না ভাইয়া? এভাবে দরজায় এসে ফিরে যাবেন? ইকবাল হাতঘড়ি দেখে বলো, আজ আর না, অন্য সময়। আমি আসি এখন। পিউ তীব্র আপত্তি জানিয়ে বলল, মোটেও না, চলুন। ইকবাল মাথা নাড়ালো, ভিতরে এখন যাবে না। পিউ ততটাই জোর করছে, তার বাবা এখন বাড়িতে নেই। তাহলে অসুবিধে কোথায় ওদের? বাগবিতণ্ডার মধ্যে ধূসর বেরিয়ে এলো। শোনা গেল তার নিকেট স্বর, কি ব্যাপার তুই? একযোগে তাকালো ওরা। তাকে দেখেই ফটাফট ঠিকঠাক হয়ে দাঁড়ালো পিউ। উপে গেল সব চনমনে ভাব। ইকবাল এ তো ঠোঁট চেপে হাসে, জবাব দেয়, এই তো এলাম। তোর ফুলটুসি বোনটা রাস্তা হাঁটছিল, মায়া হলো দেখেই তাই গাড়ি তেল পুড়িয়ে পৌঁছে দিলাম বাড়িতে। তোর বোনের প্রতি আমার একটা দায়িত্ব আছে না বল? পিউ উৎসুক হয়ে চাইল ধূসরের দিকে, বুঝতে চাইল ওর অভিব্যক্তি। এই যে ইকবাল ভাই বারবার বোন বোন বলছেন, ওনার কি খারাপ লাগছে না? তা তো লাগবে, কিন্তু না। একবারও এক মুঠো হতাশ ছুঁয়ে দিল ওকে। ধূসর চট করে ওর দিকে তাকায়, পরপর ফট করে ধমকে বলে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা। পিউরের সরু নাক চেপে উঠে। এই শুরু হলো, দেখলেই হয়েছে ওকে। এই লোক মনে হয় দমকা দমকি সবসময় পকেটে নিয়ে ঘোরে, সে এলেই বের করে ছুঁড়ে মারবে বলে। পিউ মুখ কালো করতে ইকবাল মায়া করে বলল, আহা, বকছিস কেন? বাচ্চা মেয়ে, থাক। পিউ পিউ তুমি মন খারাপ করো না।
এই সান্ত্বনা তার মন খারাপ লাঘব হলো না। ছোট করে বলল, আসি ভাইয়া। তারপর পা বাড়ালো বাড়ির ভিতরে। পিছন থেকে হঠাৎই ধূসরের একটা কথায় লম্বা কদম স্থির হলো। সে বলল, যা, তোকে না বলছি পিউকে আমার বোন। কি সমস্যা তোর? যেতে বললাম না? পিউরের বুক ছ্যাঁত করে কাঁপে। ইরে ব্যাটা কি লক্ষ্য করেছে সে কান পেতেছিল? ফের একটা রামধমক খেয়ে আর দাঁড়ানো সাহসে কুলোলো না ওর। এক ছুটে ঢুকে গেল বাড়িতে। সিঁড়ি অবধি এসে পিউরের পা জোড়া থেমে গেল হঠাৎ। কিছু একটা খেয়াল করে ঘাড় কাত করে ফিরে চাইল। পরের দৃশ্য কপালে ভাঁজ পড়ল। পুষ্প বসা ঘরের জানালা ঘেঁষে দাঁড়িয়ে পর্দার আড়ালে উকি দিচ্ছে। কি দেখছে এভাবে? পিউ আগ্রহ ভরে আস্তে আস্তে এসে পিছনে দাঁড়ালো। ওর চোখ ওর দৃষ্টি অনুসরণ করে বাইরে দেখল। সেখানে ইকবাল আর ধূসরকে ব্যতীত বিশেষ কিছু খুঁজে পেল না। দুজন দাঁড়িয়ে গভীর আলোচনায় ব্যস্ত। তাহলে এইভাবে মেয়েটা দেখছে কি? পিউ কৌতূহলে মেয়েটাকে জিজ্ঞেস করলো, কি দেখছো? ভূত দেখার মতো চমকে চাইল পুষ্প। পিউকে দেখতেই চোর ধরা পড়ার ন্যায় চেহারা হয়। ঠোঁট গিলল সবেগে। হাসার চেষ্টা করে বলো, কিছু না কিছু না। তাহলে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? পুষ্প চোরা চোখে একবার ধূসরের ওদিকটা দেখল। পরপর তড়িঘড়ি কদমে চলে গেল ঘরে। পিছনে রেখে গেল ব্যাকুল হয়ে চেয়ে থাকা পিউকে। সেই দিন সন্ধ্যায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। প্রতিদিনকার মতো বিকেলে পিউ টিউটর এলেন। ঢাকা ভার্সিটির ছাত্র সে। সেকেন্ড ইয়ারে ওঠা থেকে পড়াচ্ছে ওকে। মিনা নিজ থেকেই স্যাক সারলেন। পিউ, তোর স্যার এসেছে। মেয়েটা ঝিমুচ্ছে ঘুমাবে বলে। মায়ের ডাকে তটস্থ হয়ে বই খাতা গুছিয়ে বলো, ছেলেটার নাম ফয়সাল, বয়সে সাফিয়াদের ছোট হবে। কক্ষে ঢুকলো, দাঁড়িয়ে সালাম দিল পিউ। সেই শুভ্র হেসে বলো, বসো। নিজেও পাশে কেদারে বসতে বসতে বলো, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি? তোমার চুল এই অবস্থা কেন? পিউর কুণ্ঠায় মিউরে আছে। আগোছালো চুল হাত বুলিয়ে মিনমিন করে জানালো, ঘুমে পড়েছিলাম একটু। ফয়সাল মুচকি হাসলো, তাও খারাপ লাগছে না দেখতে। যাক গে, কি পড়বে আজ? কেমিস্ট্রি? আপনার যা ইচ্ছে। রসকসেন রসায়ন বইটা স্যারের কাছে এগিয়ে দিল সে। ফয়সাল পাতা উল্টাতে উল্টাতে চাইল ওর দিকে। বলো, তুমি তো কেমিস্ট্রিতে ভালো, রিয়েল লাইফেও ভালো নাকি? পিউ বুঝেনি। প্রশ্ন করতে গেল আচমকা চোখ পড়ল দৌড়ে। ধূসর দাঁড়িয়ে এদিকেই চেয়েছিল। পিউ তাকানো মাত্র গটগটিয়ে রুমে ঢুকে গেল নিজেই। এই সময় সে বাড়িতে থাকে না। আজ থেকে খানিক অবাক হলো পিউ। ফয়সাল তাগাদা দিল পড়ায়। মনোনিবেশ না চাইতেও সেদিকে চলে গেল। বসার ঘরে তখন চায়ের আসর বসেছে সন্ধ্যায়। আয়োজনে বাড়ির গৃহিণীরা। ফয়সাল চলে গিয়েছে, পড়ানো শেষ। পিউ নিচে এসে পুষ্পর পাশে বসল। না বলতেই কাপ ভর্তি চা এগিয়ে দিল সে। সামনের সোফায় আব্বু, মেজো মা, ছোটো মা সজোরে মা গল্প জুড়েছেন। সুমনা তার প্রিয় সিরিয়ালের খলনায়িকাকে বকাঝকা করছে। পাশে খেলছে রাদীপ আর রিক্ত। এর মধ্যে ধূসর নেমেই আসছে। ওকে দেখে রুয়াদা বললেন, চা খাবি ধূসর? পিউ আর চোখে তুলে চাইল। শ্যামবর্ণের মুখে চাপদাড়িওয়ালা এই লোকটা দেখে হৃৎপিণ্ড কেমন কেমন করে উঠল তার। না, একটু চুপ থেকে সরাসরি মিনাকে শুধালো, পিউরে টিউটরের ফোন নাম্বার আছে না তোমার কাছে? তিনি বললেন, হ্যাঁ আছে তো। কেন? ধূসর ফটাফট ঘোষণা দিল, ওকে ফোন করবে, বলে দিবে কাল থেকে যেন আর পড়াতে না আসে। সদ্য চুমুক দেওয়া গরম চা জিভ পুড়িয়ে দিল পিউরে। ছোটোখাটো ছ্যাঁকা খেয়ে ভাবান্তর হলো না তেমন। চোখ পিটপিট করলো ধূসরের দিকে চেয়ে। হঠাৎ স্যারকে মানা করবে কেন? সুমনা বলল, কেন রে? ছেলেটা তো ভালোই পড়ায়। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পড়াচ্ছে। সামনে পিউর পরীক্ষা। এই সময় কি ঠিক হবে? এসব আমার মাথায় আছে ছোটো মা।
কারণ ছাড়া বলছি না। নিশ্চয় পিউর পড়াশোনার ক্ষতি হোক এমন কিছু আমি করব কি? না, তা বলিনি জবা বেগম বল। কিন্তু ওকে পড়াবে কি তুই? বলার সময় ভদ্রমহিলার চোখ মুখ ঝলকে উঠতেই মুখমণ্ডল শুকিয়ে গেল পিউর। ভীত হলো আবার এই লোকের পড়ানোর কথা উঠছে কেন। ধূসর বলল, না, তোমাদের এত চিন্তা করতে হবে না। আমার এক বন্ধু আছে, ও এসে পড়িয়ে যাবে। বক্তব্য শেষ করে চলে গেল। যেভাবে এসেছিল সেভাবেই প্রত্যেক বিভ্রম নিয়ে চেয়ে রইল ওর গমনপথে। রুবা বললেন, কী যে হয় ছেলেটার।